আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, রাজ্যের সীমান্ত এলাকায় বিএসএফকে জমি হস্তান্তর ও কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। টাটা গোষ্ঠীকেও রাজ্যে পুনরায় ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন তিনি। নতুন সরকারে মন্ত্রিসভার দপ্তর পরিচালনার জন্য প্রশাসনের পক্ষে আজ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সাধারণ মানুষের কাছে সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধে পৌঁছে দিতে আগামী সোমবার শুরু হচ্ছে নতুন সরকারের জনকল্যাণ শিবির। কলকাতায় আগামী মাসে সাংহাই সহযোগিতা সংগঠনের প্রথম সিভিলাইজেশন ডায়ালগের আয়োজন করা হচ্ছে। বিধানসভা নির্বাচনের আগে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের। একই অভিযোগে সিআইডি মঙ্গলবার তলব করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কলকাতার আলিপুরে দক্ষিণ 24 পরগনার জেলা পরিষদের কার্যালয়ে আগুন লাগার ঘটনা খতিয়ে দেখতে বিশেষ তদন্তকারী দল গঠন করেছে পুলিশ। জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আগামীকাল আরেক দফায় বন্ধ রাখা হবে। আসছি বিস্তারিত খবরে। রাজ্যের সীমান্ত এলাকায় বিএসএফকে জমি হস্তান্তর ও কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল কলকাতায় এক সাংবাদিক বৈঠকে বলেন, সব জমি সরকারের হাতে নেই, তাই জমির মালিকের কাছ থেকে ন্যায্য মূল্যে জমি কিনে কেন্দ্রকে হস্তান্তর করা হচ্ছে। মানুষ নিজে থেকেই ন্যায্য মূল্যে জমি বিক্রি করছে বলেও মুখ্যমন্ত্রী জানান। जमीन हैंडओवर करने का काम कर दिया, डेली हैंडओवर हो रहा है। अब तो 100 किलोमीटर के आसपास की जमीन हम लोग हैंडओवर कर दिया है। नॉर्थ बंगाल में कुछ एरिया जो चिकन लेग से लगा हुआ है, उसमें फेंसिंग का काम बीएसएफ चालू भी कर दिया है। हम लोग समयबद्ध तरीके से ये भी पूरा करने का काम करूँ। ये देश की सुरक्षा का सवाल है। এদিকে রাজ্য সরকার টাটা গোষ্ঠীকে পুনরায় পশ্চিমবঙ্গে ফিরে আনবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল এক সাংবাদিক বৈঠকে বলেন, তবে তারা সিঙ্গুরে আসবে কিনা তা এখনও স্পষ্ট নয়, কারণ সিঙ্গুরের ওই জমি বর্তমান সরকারের হাতে নেই। পূর্বতন সরকার মালিকদের সেই জমি ফিরিয়ে দিয়েছে, কিন্তু ওই জমির চরিত্র বদলে যাওয়ায় সেখানে ফসলের চাষ ও পুকুর কেটে মৎস্য চাষের ব্যবস্থা করা হলেও তা সফল হয়নি। মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্যে শিল্প করে তোলার জন্য তাঁর কাছে বেশ কয়েকটি প্রকল্পের প্রস্তাব এসেছে। সেগুলি খতিয়ে দেখার জন্য শিল্প সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি রাজ্যে রেলের ওয়ার্কশপ সম্প্রসারণের মধ্যে দিয়ে কর্মসংস্থান বৃদ্ধির জন্য রেলমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন তিনি। রাজ্যে বিজেপি সরকারের মূল্যায়ন প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, মানুষের ওপরেই তিনি এই মূল্যায়নের দায়িত্ব দিয়েছেন। বিএসএফকে জমি হস্তান্তর, জনগণনার কাজ, অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো, দুর্নীতিমুক্ত কর্মসংস্থান, নারী সুরক্ষা সহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে। হকারদের কোনোভাবেই ফুটপাত বা রাস্তায় বসতে দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান। সাংবাদিকদের তিনি বলেন, হকারদের জন্য কেন্দ্রীয় সরকারের শ্রম দপ্তরের যেসব প্রকল্প রয়েছে তারা তার সুবিধে পাবেন এবং রাজ্য সরকারও কিছু প্রকল্প চালু করবে। তিনি জনগণের স্বার্থে কাজ করবেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয় বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। হকারদের জন্য ভারত সরকারের শ্রম দপ্তরের স্কিম রয়েছে, তার সুযোগ আপনারা পাবেন এবং অন্যান্য সুযোগ পাবেন। কিন্তু আপনি নিউ মার্কেটের রাস্তাটাই দখল করে নেবেন, মোটর সাইকেলও যেতে পারবে না, রাজাবাজারটা বেহাত হয়ে যাবে, খিদিরপুর মেটিয়াবুরুজে আপনি যা খুশি করবেন, এটার জন্য কিন্তু আমাকে মুখ্যমন্ত্রী করেনি পাবনি। দুর্গাপুজোয় ক্লাবগুলিকে অনুদান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, সরকারের সামান্য অর্থ যাদের দরকার নেই সেই সমস্ত পুজো সংগঠনকে অনুদান দেওয়ারও কোনো প্রয়োজন নেই। অর্থের জন্য যারা পুজো করতে পারে না, সরকার তাদের পাশেই থাকবে। সাধারণ মানুষের কাছে সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধে পৌঁছে দিতে শুরু হচ্ছে নতুন সরকারের জনকল্যাণ শিবির। আগামী সোমবার কার্শিয়াংয়ে এর সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 15, 16, 17 জুন রাজ্যের প্রতিটি ব্লকে বসবে এই শিবির। নবান্ন সূত্রে জানা গেছে, নতুন সরকারের এটি প্রথম জনসংযোগ কর্মসূচি। এই শিবিরগুলিতে সরকারের 55 ধরনের সমাজ কল্যাণমূলক প্রকল্প সম্পর্কে জানতে পারবেন সাধারণ মানুষ। বিশেষ করে কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্পের সুবিধে থেকে রাজ্যের মানুষ এতদিন বঞ্চিত হচ্ছিলেন, সেই সব প্রকল্প সম্পর্কে
বিস্তারিত তথ্য সংগ্রহ করা যাবে। অন্নপূর্ণা যোজনা, যুবশক্তি প্রকল্প, বিধবা ভাতা, পিএম কিষাণ যোজনা এবং বার্ধক্য ভাতার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির জন্য নতুন করে নাম নথিভুক্ত করা যাবে। আধার, ভোটার কার্ড বা অন্যান্য নথিতে ভুল থাকলে তা ঠিক করার ব্যবস্থাও থাকবে এই শিবিরে। কোনো সরকারি পরিষেবা পেতে সমস্যা বা দীর্ঘদিন কোনো কাজ আটকে থাকলে সরাসরি ওই শিবিরে অভিযোগ জানানো যাবে। নতুন সরকারের মন্ত্রিসভার দপ্তর পরিচালনার প্রশিক্ষণ দিতে প্রশাসন উদ্যোগ নিয়েছে। নেতাজি সুভাষচন্দ্র প্রশাসনিক প্রশিক্ষণ কেন্দ্রে আজ এই ব্যবস্থা করা হয়েছে। সব মন্ত্রীকে সকাল 10টায় ওই প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও প্রশিক্ষণের সময় উপস্থিত থাকবেন। নবান্ন সূত্রে জানা গেছে, মন্ত্রিসভার 40 জন সদস্যের মধ্যে অনেকেই প্রথমবার বিধায়ক হয়েছেন, ফলে প্রশাসনের অভিজ্ঞতা তাদের নেই। আবার অনেকে একাধিকবার বিধায়ক হলেও মন্ত্রী হয়েছেন এই প্রথম। তাই দপ্তর পরিচালনার ক্ষেত্রে তাদের যাতে কোনো রকম অসুবিধে না হয়, সেই কারণেই এই প্রশিক্ষণের ব্যবস্থা। উল্লেখ্য, প্রশাসনের শীর্ষ পদে ছিলেন এবং দক্ষতার সঙ্গে কাজ করেছেন এমন অভিজ্ঞতা সম্পন্ন প্রাক্তন আইএএস আধিকারিকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া নতুন আইএএস আইপিএসদের যারা প্রশিক্ষণ দিয়ে থাকেন তারাও প্রশিক্ষকের তালিকায় রয়েছেন। রাজ্যের সরকারি দপ্তর, আধা সরকারি সংস্থা এবং সরকারি অর্থে বেতনপ্রাপ্ত কর্মীদের বাড়িতে বাধ্যতামূলকভাবে স্মার্ট বিদ্যুৎ মিটার বসাতে হবে। এই মর্মে সমস্ত দপ্তরের প্রধান, জেলা শাসক, বিভাগীয় কমিশনার ও রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছেন মুখ্য সচিব মনোজ আগরওয়াল। ওই নির্দেশিকায় জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের রিভ্যাম্পড ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম RDSS এর আওতায় বিদ্যুৎ বন্টন ব্যবস্থার সংস্কার এবং বিদ্যুৎ বন্টন সংস্থাগুলির আর্থিক স্বাস্থ্য উন্নত করার লক্ষ্যে এই স্মার্ট মিটার বসানো হচ্ছে। সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই রাজ্যের সরকারি কর্মচারীদের আবাসনগুলিতে অগ্রাধিকার ভিত্তিতে স্মার্ট মিটার স্থাপনের এই সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের 20 তারিখ রাজ্যে আসছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল কলকাতায় এক সাংবাদিক বৈঠকে জানান, হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন। পাশাপাশি দেশ ও রাজ্যের উন্নয়নে প্রধানমন্ত্রী বেশ কিছু কর্মসূচির সূচনা করবেন। কলকাতায় আগামী মাসে সাংহাই সহযোগিতা সংগঠন SCOর প্রথম সিভিলাইজেশন ডায়ালগের আয়োজন করা হচ্ছে। 17 থেকে 19 জুলাই হবে এই অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর উদ্বোধন করে মূল ভাষণ দেবেন। এজন্য ভারত SCO গোষ্ঠীভুক্ত দেশের সংস্কৃতি মন্ত্রী ও সহযোগী সদস্যদের সাংস্কৃতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে। বিদেশ প্রতিমন্ত্রী ডক্টর কীর্তিবর্ধন সিং গতকাল তাজিকিস্তানে SCOর আন্তর্জাতিক সম্মেলনে একথা জানান। কেন্দ্রের এনডিএ সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে আজ শুনবেন বিশেষ আলোচনা, বিদেশ নীতিতে ভারতের সাফল্য এবং আগামী দিনের চ্যালেঞ্জ। অর্থনৈতিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত এবং অধ্যাপক মৌমিতা চক্রবর্তীর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, DTH বাংলা পরিষেবা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এক ব্যবসায়ীর দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়েছে, ভোটের আগে রানী রাসমণি এভিনিউতে এক সভায় তৃণমূল কংগ্রেস নেত্রী একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে যে মন্তব্য করেন তা রীতিমতো প্ররোচনামূলক। মমতার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 3টি ধারায় মামলা রুজু হয়েছে। এদিকে তদন্তকারী সংস্থা CID ভোটের প্রচারে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী মঙ্গলবার 16 জুন তলব করেছে। CIDর আধিকারিকরা গতকাল আবারও অভিষেকের বাড়িতে যান, কিন্তু তিনি তখন সেখানে ছিলেন না। পরে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক সেরে অভিষেক বাড়িতে ফিরলে তার হাতে আদালতের সমন তুলে দেন CIDর তদন্তকারী দল। এদিকে অভিষেককে এর আগে স্বাক্ষর কাণ্ড সংক্রান্ত বিষয়ে আগামীকাল ভবানী ভবনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইডি সোমবার তাকে তলব করেছে। সই জালিয়াতির তদন্তে বেলেঘাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষকে CID তলব করেছে। আগামীকাল তাকে ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার বেলা 12টায় অভিষেককে ফের হাজিরা দিতে বলেছে CID। অভিষেক কুণালকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা বলে মনে করা হচ্ছে। কলকাতার আলিপুরে দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের কার্যালয়ে আগুন লাগার ঘটনা খতিয়ে দেখতে বিশেষ তদন্তকারী দল গঠন করেছে পুলিশ। এদিকে ফরেন্সিক দলের সদস্যরা গতকাল ঘটনাস্থলে যায়, বিভিন্ন নমুনা সংগ্রহ করেন। ওই বহুতলে রাখা কয়েক হাজার EVM পুড়ে গেছে
এর প্রেক্ষিতে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগীও গতকাল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন। এইমাত্র জানা গেল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে আজ ভোররাতে পৌঁছেছে শালবনী থানার পুলিশ। রাজ্য ও কলকাতা পুলিশের পাশাপাশি বাড়ি ঘিরে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। দীর্ঘক্ষণ ডাকাডাকির পর পুলিশের একটি দল ভেতরে ঢোকেন। কোন মামলায় এই তৎপরতা তা অবশ্য এখনও স্পষ্ট নয়। জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্য হাওড়া ও কলকাতার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আগামীকাল আরও এক দফায় সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। 14 জুন সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত মোট 8 ঘন্টা ওই সেতুর ওপর দিয়ে কোনো রকম যানবাহন চলাচল করবে না। কলকাতা পুলিশের তরফে এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ খবর। বিদেশমন্ত্রী ড সুব্রমণিয়াম জয়শঙ্কর ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হামলায় 3 ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিওর কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় ফ্রান্সের নিসে যাবেন। সে দেশের রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রোর সঙ্গে আগামীকাল সেখানে ভারত ইনোভেটসের সূচনা করবেন তিনি। আগামীকালই শ্রী মোদী স্লোভাক প্রজাতন্ত্র সফরে যাচ্ছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্দুরের সময় দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের ব্যবহার ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়নের প্রতিফলন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দেরাদুনে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি পাসিং আউট প্যারেড পরিদর্শন করবেন। অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে আজ ভারতের পিভি সিন্ধু মুখোমুখি হবেন জাপানের আকানে ইয়ামাগুচির। ধারামশালায় 3 ম্যাচের ক্রিকেট সিরিজের প্রথম খেলায় ভারত মুখোমুখি হবে আফগানিস্তানের। ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ ডির ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র প্যারাগুয়ের মধ্যে খেলা চলছে। গত রাতে কানাডা ও বসনিয়া হার্জেগোভিনার মধ্যে ম্যাচটি 1-1 গোলে ড্র হয়েছে। আসছে বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ড সুব্রমণিয়াম জয়শঙ্কর ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হামলায় 3 ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিওর কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। ঘটনার 3 দিন পর তিনি গতকাল মার্কো রুবিওর সঙ্গে কথা বলেন। পরে এক্স হ্যান্ডেলে এক বার্তায় ড জয়শঙ্কর জানান, বাণিজ্যিক জাহাজের ওপর এই ধরনের আক্রমণ কখনোই ন্যায়সঙ্গত নয় এবং ভারত তা মেনে নেবে না। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারতীয় নাবিকদের নিয়ে চলা পণ্যবাহী জাহাজের ওপর এ ধরনের হামলার ঘটনা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। ওই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা দ্রুত ফিরিয়ে আনার লক্ষ্যে তিনি আলোচনা ও কূটনৈতিক তৎপরতার পক্ষেও জোরালো সওয়াল করেন। আগেই জানানো হয়েছে, ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজের ওপর হামলার ঘটনায় ভারতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ d'Affaires জেসন মিক্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানায় বিদেশ মন্ত্রক। মন্ত্রকের অতিরিক্ত সচিব গতকাল তাঁকে নতুন দিল্লিতে ডেকে পাঠান। যেভাবে ওমান উপসাগরে ভারতীয় নাবিকবাহী বাণিজ্যিক জাহাজগুলিকে লক্ষ্য করে লাগাতার হামলা চালাচ্ছে মার্কিন নৌবাহিনী, তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিদেশ মন্ত্রক। এক বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে, অসামরিক জাহাজের ওপর এভাবে প্রাণঘাতী হামলা গভীর উদ্বেগের বিষয়। এ ধরনের পদক্ষেপ কোনো মতেই গ্রহণযোগ্য নয়। ভারতের উদ্বেগের বিষয়টি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে এবং ওই অঞ্চলে প্রাণহানি রোধে মার্কিন বাহিনী যাতে প্রয়োজনীয় পদক্ষেপ করে তা নিশ্চিত করতেও বলা হয়েছে। এই নিয়ে দ্বিতীয়বার মার্কিন দূতকে ডেকে পাঠালো বিদেশ মন্ত্রক। হরমুজ প্রণালী ছেড়ে আসা ভারতীয় জাহাজগুলির ওপর ইরান ড্রোন হামলা চালিয়েছে বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেন, এ ধরনের ঘটনা কখনোই গ্রহণযোগ্য নয়। ভারত মার্কিন চার্জ d'Affaires জেসন মিক্সকে তলব করার পরই ট্রাম্পের এই মন্তব্য। এর আগে বাণিজ্যিক জাহাজের ওপর মার্কিন হানার তীব্র নিন্দা করে ইরান। নির্মম এই হামলা করে ওয়াশিংটন আন্তর্জাতিক শান্তি ও সামুদ্রিক নিরাপত্তাকে সংকটের মুখে ফেলে দিয়েছে বলেও তারা জানিয়েছে। এক বিবৃতিতে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, ভারতীয় নাবিকদের মৃত্যু অত্যন্ত শোকের বিষয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় ফ্রান্সের নিসে যাচ্ছেন। প্রধানমন্ত্রী মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রো আগামীকাল সেখানে ভারত ইনোভেটসের সূচনা করবেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, ওই অনুষ্ঠানে ভারতের পরবর্তী প্রজন্মের উদ্ভাবন ব্যবসায়িক সুযোগের উপর আলোকপাত করা হবে। ফ্রান্স থেকে আগামীকালই প্রধানমন্ত্রী যাবেন স্লোভাক প্রজাতন্ত্র। সেখানে সফর চলবে মঙ্গলবার 16 জুন পর্যন্ত। স্লোভাকিয়ায় এটি কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম সফর। শ্রী মোদী সফরকালে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে কথা বলবেন। রাষ্ট্রপতি পেলেগ্রিনির সঙ্গেও সাক্ষাৎ করবেন শ্রী মোদী। ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলির সঙ্গে সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে ভারতের অঙ্গীকারবদ্ধতা এই সফরে আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির নিরিখে বিশেষ তাৎপর্যপূর্ণ প্রধানমন্ত্রীর এই সফর।
এরপর তিনি ফ্রান্সে ফিরে এভিয়ন শহরে অনুষ্ঠিত G7 সম্মেলনে যোগ দেবেন। ভারত ওই সম্মেলনে দক্ষিণী বিশ্বের অন্যতম প্রধান কণ্ঠস্বর হিসেবে অংশগ্রহণ করবেন। 18 জুন দেশে ফিরবেন প্রধানমন্ত্রী। বিদেশ প্রতিমন্ত্রী ডক্টর কীর্তিবর্ধন সিং বলেছেন, সাংহাই সহযোগিতা সংগঠন এসসিও কেবলমাত্র একটি আঞ্চলিক গোষ্ঠী নয়, বরং এটি ভারত ও ইউরেশিয়ার ঐতিহাসিক ও সভ্যতাগত অংশীদারদের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করে। তাজিকিস্তানের এসসিও আন্তর্জাতিক সম্মেলনে ডক্টর সিং বলেন, এসসিওর সঙ্গে নিরাপত্তা, যোগাযোগ এবং সুযোগের মাধ্যমে সহযোগিতা বাড়িয়ে তুলতে ভারত যে দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে তা প্রধানমন্ত্রীর চিন্তাভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। শ্রী সিং জানান, আগামী 17 থেকে 19 জুলাই ভারত কলকাতায় এসসিওর প্রথম সিভিলাইজেশন ডায়ালগের আয়োজন করতে চলেছে। প্রধানমন্ত্রী এর উদ্বোধন করে মূল ভাষণ দেবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্দুরের সময় দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের ব্যবহার ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়নের প্রতিফলন। তিনি গতকাল হায়দ্রাবাদে ডক্টর এপিজে আব্দুল কালাম মিসাইল কমপ্লেক্সে অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থার উদ্বোধন করে ভাষণ দিচ্ছিলেন। ডক্টর সিং বলেন, প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও তৈরি আকাশ ও ব্রহ্মসের মতো বিভিন্ন ক্ষেপণাস্ত্র বিশ্ব প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবস্থায় ভারতের দক্ষতাকে তুলে ধরেছে। চলতি বছরে মে মাসে দেশে বার্ষিক খুচরা মুদ্রাস্ফীতির হার 3.93% পৌঁছেছে। এই নিয়ে টানা পঞ্চমবার বৃদ্ধি পেল এই মুদ্রাস্ফীতির হার। গত এপ্রিল মাসে এই হার ছিল 3.48%। কেন্দ্রের এনডিএ সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে আজ শুনবেন একটি বিশেষ আলোচনা, বিদেশ নীতিতে ভারতের সাফল্য এবং আগামী দিনের চ্যালেঞ্জ। অর্থনৈতিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত এবং অধ্যাপক মৌমিতা চক্রবর্তীর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনতে পাবেন রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দেরাদুনে ইন্ডিয়ান মিলিটারি একাডেমির পাসিং আউট প্যারেড পরিদর্শন করবেন। পুরুষ ক্যাডেটের পাশাপাশি এবছরই প্রথমবার মহিলা ক্যাডেট বাহিনী প্যারেডে অংশ নেবে। তাই এবারের অনুষ্ঠান ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। ঐতিহ্যপূর্ণ এই মহা উৎসবে 500 জনেরও বেশি তরুণ পুরুষ ও মহিলা ক্যাডেট ভারতীয় সেনাবাহিনীতে অফিসার হিসেবে যোগ দেবেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেলের নিয়োগ সংক্রান্ত বোর্ড আরআরবির বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে নতুন নিয়োগ বিষয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন। তিনি স্বচ্ছতর, নির্দিষ্ট এবং প্রযুক্তি নির্ভর পদ্ধতিতে নিয়োগের ওপর গুরুত্ব আরোপ করেছেন। নীতি আয়োগ গতকাল দেশের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির সঙ্গে বৈঠকে বসে। অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীরা বৈঠকে যোগ দেন। উন্নয়ন, উদ্ভাবন ও উদ্ভূত চ্যালেঞ্জগুলি নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে। কেন্দ্রীয় ভারী শিল্প স্টিল মন্ত্রী এইচ.ডি. কুমারস্বামী বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উৎপাদন ভিত্তিক উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির ওপর অভাবনীয় গুরুত্ব দিয়েছেন এবং তার ফলেই শিল্পের বিকাশ গতিপ্রাপ্ত হয়েছে। তৈরি হয়েছে কর্মসংস্থানের বিপুল সুযোগ। গতকাল বেঙ্গালুরুতে কেন্দ্রীয় ম্যানুফ্যাকচারিং প্রযুক্তি ইনস্টিটিউটের 65তম প্রতিষ্ঠা দিবসে শ্রী কুমারস্বামী ভাষণ দিচ্ছিলেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আসাম ও মেঘালয়ে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আগামী দুদিন অরুণাচল প্রদেশ, বিহার, কেরল, মাহে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, ওড়িশা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে আগামীকাল পর্যন্ত দিল্লি, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র, রাজস্থান ও ঝাড়খণ্ডে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জাতীয় রাজধানী দিল্লিতে গত রাতে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় হওয়ায় ভারতীয় আবহাওয়া দপ্তর দিল্লি ও আশেপাশের এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে। অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে আজ ভারতের পিভি সিন্ধু মুখোমুখি হবেন জাপানের আকানে ইয়ামাগুচির। সিডনিতে এই প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে সিন্ধু চেন সুই ইউকে মাত্র 27 মিনিটে 21-6, 21-9 ব্যবধানে হারিয়ে শেষ 4 জায়গা করে নেন। 10ম আইসিসি টি20 মহিলা ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আয়োজক ইংল্যান্ড 87 রানে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে। আজ রয়েছে 3টি খেলা। ভারতীয় সময় দুপুর 3টায় স্কটল্যান্ড খেলবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। সন্ধে 7টায় অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। পরের খেলায় নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নামবে। এটি শুরু হবে ভারতীয় সময় রাত 11টায়। ধর্মশালায় আজ 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের প্রথম খেলায় ভারত আফগানিস্তানের মুখোমুখি হবে। খেলা শুরু দুপুর 1টায়। ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ ডির ম্যাচে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে মার্কিন যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের মধ্যে খেলা চলছে। খেলার 7 মিনিটে প্যারাগুয়ের ড্যামিয়ান বোবাডিলার আত্মঘাতী গোলে মার্কিন যুক্তরাষ্ট্র এগিয়ে যায় 31 মিনিটে এবং পরে প্রথমার্ধে সংযুক্তি সময়ে
ইউএসের ফোলারিন বোলোগান আরও 2টি গোল করেন। বিরতির সময় পর্যন্ত খেলার স্কোর ছিল 3-0। অন্যদিকে গ্রুপ বির ম্যাচে গত রাতে কানাডা ও বসনিয়া হার্জেগোভিনার মধ্যে ম্যাচটি 1-1 গোলে ড্র হয়েছে। আজ গ্রুপ বির ম্যাচে কাতার সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলবে। সান ফ্রান্সিসকোয় খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিদেশমন্ত্রী ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হামলায় তীব্র প্রতিবাদ জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় ফ্রান্সের নিসে যাচ্ছেন। খবর শেষ হলে